এখানে বলা হয়েছে যে গত রাতে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমি কিন্তু এসএমএসটা পেয়ে বিশ্বাস করিনি। আমি সাথে সাথে গুগলে গিয়েছি এবং আমার যে ঢাকায় যে সোর্স আছে এভার কেয়ার হসপিটালে আমি তাদের সাথে যোগাযোগ করেছি, যদিও তখন বাংলাদেশে বলা যায় যে শেষ রাত। যেটা আমি জানতে পেরেছি যে ম্যাডামের এই মুহূর্তের অবস্থা খুবই সংকটাপন্ন। তো এই সংকটাপন্ন, আপনারা বুঝতেই পারছেন যে তিনি আইসিইউতে আছেন এবং একজন রোগীর, এটা অস্ট্রেলিয়ায় এসে আমি জেনেছি যে এটা তার প্রাইভেসি, যে তার শারীরিক অবস্থা এক্স্যাক্টলি কিরকম সেটা আমার পাবলিকলি বলা উচিত না। এটা তার প্রাইভেসি, এটা এটা একটা কনফিডেন্সিয়াল বিষয়। শুধু এটুকু বলছি যে আমি সর্বশেষ যে খবরটা পেয়েছি তা হলো ঠিক ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে ওঠার আগের মুহূর্ত। অনেকেই বলছেন তিনি লাইফ সাপোর্টে আছেন, লাইফ সাপোর্টটা যার খুলে ফেলার জন্য পরিবারের সম্মতির অপেক্ষায় আছেন। তো সেই জায়গাটায় আমি শেষ যে খবরটা পেয়েছি, এবং আমার উদ্দেশ্য ম্যাডামের আহ, স্বাস্থ্যের বর্তমান অবস্থা বলাটা না, বরং তিনি 5 দিন ধরে হাসপাতালে আছেন এবং আমি 4 দিন আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এটা আমি মনে হয় যে এটা বাংলাদেশের সব ক্লিনিক্যাল ডাক্তারদের এটা শোনা উচিত, এবং যারা অনেক বড় বড় ডাক্তার বাংলাদেশের, যারা ক্লিনিশিয়ান আছে, আপনারা জানেন যে সব বিষয়ে খুব টপ ডাক্তার, এরা কিন্তু ক্লিনিক্যালি বিশ্বমানের, এবং অনেক ক্ষেত্রে তারা যত সীমাবদ্ধতা নিয়ে রোগীদের, বিশেষ করে সরকারি হাসপাতালে চিকিৎসা দেন সেটা আমরা বিদেশে বসে কল্পনাও করতে পারি না। সেদিক দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তারপরেও তাদের প্রতি আমাদের রোগীদের আহ, একটা অভিযোগ থাকে, রোগীদের আস্থার অভাব রয়েছে, এবং সেটা আমি কেন আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি। বেগম খালেদা জিয়া তার একাধিক অসুখে তিনি ভুগছেন। তার লিভারের সমস্যা আছে, তার কিডনির সমস্যা আছে, তার আর্থ্রাইটিস আছে এবং একাধিক সমস্যা, যে কারণে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু স্বাভাবিক মানুষের চাইতে দুর্বল। এটাকে আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড। সেই অবস্থায় তার লাইফস্টাইল, তার জীবনযাপন, তার চিকিৎসা সবকিছুই কিন্তু খুব স্পেশালি মেনটেইন করা উচিত। তো বেগম খালেদা জিয়াকে যখন 21শে নভেম্বর ক্যান্টনমেন্টের যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আনা হলো, প্রথমত হলো যে এই অনুষ্ঠান, মানে এখানে কমপক্ষে 2000 লোক থাকে। এই 2000 লোকের মধ্যে কারো নানা রকমের ইনফেকশন থাকতে পারে, বা এটা এটা খুব স্বাভাবিক। তো এরকম একটা 2000 লোকের মানুষের ভিড়ে তাকে আনাটা কি খুব জরুরি ছিল? আমি ধরে নিলাম যে হ্যাঁ, তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশে একটা পরিবর্তিত রাজনৈতিক সিচুয়েশন আছে, তাকে আনতে হবে। তাহলে তার মেডিকেল টিমের কি এটা দায়িত্ব ছিল না যে তাকে এই জনসমাবেশে আনার জন্য কিভাবে নিরাপদ রাখা যায়? আমি এর আগেও ছবিতে দেখিয়েছি বা ফেসবুকে একটা ছবি দিয়েছিলাম যে দেখেন, তিনি যে মাস্কটা ব্যবহার করছেন সেই মাস্কটা যেটা সম্পূর্ণ মুখ ঢেকে রাখার কথা, সেটা থুতনির নিচে। তাহলে তো এই মাস্ক তো ফ্যাশন করার বিষয় না। মাস্ক তো ইট হ্যাজ সাম হেলথ বেনিফিট, না, এটার একটা হেলথ ইমপ্লিকেশনস আছে। তো আপনি আপনি এই মাস্কটা দিয়ে তার এই মুখ নাক এগুলো ঢেকে রাখবেন, যাতে এই পথে কোনো সংক্রমণ না ঢুকতে পারে, কোনো ব্যাকটেরিয়া বা কোনো ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ না করতে পারে। কিন্তু তার মুখটা ওপেন করা আছে, এবং ম্যাডাম যে মাস্কটা নামিয়ে রেখেছে, মেডিকেল টিম কি তাকে বলেছিল যে এই মাস্কটা নামানো যাবে না বা এটা মেনটেন করতে হবে? দ্বিতীয়ত হলো যে আপনারা কোভিডেও দেখেছেন যে যাদের এই এই অবস্থায় ম্যাডামের মতো যে ইমিউনো কম্প্রোমাইজড অবস্থা, তাদের তো কাছাকাছি মানুষের আসতে দেওয়ার কথা না, অ্যাটলিস্ট 1 মিটার দূরত্ব তো মেনটেন করার কথা। অথচ আমরা দেখেছি যে ম্যাডামের কাছে আসার একটা মানুষের মধ্যে একটা প্রবণতা, সবাই আসছে, সবাই কুশল বিনিময় করছে, সবাই তাকে মুখ দেখাচ্ছে। ইভেন ডক্টর ইউনূস তার সাথে যে পাশাপাশি বসেছে, ডক্টর ইউনূস 86 ইয়ার্স ওল্ড, তারও শরীরে অনেক অসুখ বিসুখ আছে, কিন্তু তাকে ঠিকঠাক রাখা হয়। কিন্তু এই যে তাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হলো, জেনারেল ওয়াকার তার খুব কাছে যে দুবার সেলুটও দিলেন, এবং তখন আপনি দেখছেন চারিপাশে গাড়িতে ওঠার সময় কি পরিমাণ লোক।
এই এই যে ম্যাডামকে সেফ রাখা, সেখানে নিয়ে প্রথমত হলো যে সেখানে যাওয়া খুব জরুরি ছিল কিনা আই ডাউট। দ্বিতীয়ত যাওয়ার পরে তার যে হেলথ প্রিকশনস, তার যে মাস্ক এবং অন্য বিষয়গুলো সেটা মেনটেন করা হয়নি, সেটা একদম এভিডেন্ট। তৃতীয় হলো তার থেকে অন্য মানুষের দূরত্ব যেটা বজায় রাখার কথা, সে ব্যাপারেও কারো কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করিনি। আজকে ম্যাডামের তো এই অন্তত এই সশস্ত্র বাহিনী দিবসের পরে তার হৃৎপিণ্ডে এবং ফুসফুসে যে সংক্রমণটা হয়েছে, সেটা আমি ধারণা করি সেটা এই জনসমাবেশ থেকেই হয়েছে। এটি তো হওয়ার কথা ছিল না যদি প্রিকশন নেওয়া হতো। মেডিকেল টিম এই দায়িত্বটা এড়াতে পারেন না। আমি যে কথা বলছি, আমার আমার কিন্তু উদ্দেশ্য মেডিকেল টিমকে ব্লেম করা না। আমার উদ্দেশ্য হলো, আমার কষ্টের জায়গা থেকে বলছি, এটা আমি আজ থেকে আরো 18 বছর আগে থেকে আমি এটা বলার চেষ্টা করে আসছি বাংলাদেশের চিকিৎসা সমাজের কাছে, যে শুধুমাত্র প্রেসক্রিপশন এবং হসপিটাল নির্ভর শ্রেষ্ঠত্ব দিয়ে লাভ নেই। আমাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত যে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে ঠেকানো যায়। যেমন ম্যাডামের এটা, আই বিলিভ যে এটা একটা প্রিভেন্টেবল কন্ডিশন ছিল, কিন্তু ম্যাডামের বয়স 80, তার অনেকগুলো অসুখ বিসুখ আছে। সেই এরকম একটা 80 বছরের মানুষের, যার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তার যদি ফুসফুস এবং হৃৎপিণ্ডে একসাথে সংক্রমণ হয়, তার কিন্তু জীবনের ঝুঁকি অনেক বেশি, এবং উই নিড এ মিরাকল টু ব্রিং হার ব্যাক। এখন দেখলাম যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার অনেকেই কথা বলছেন। অনেকে আবার বলছেন তার পুত্র লন্ডনে থাকেন, তারেক রহমান, কেমন ছেলে যে মায়ের এই অসুস্থতায় তিনি আসতেছেন না। এটা নিয়ে আমি আসলে আমার মন্তব্য করাটা ঠিক না, কারণ এক একজনের এক এক অবস্থা থাকে। মানে যারা প্রবাসে থাকেন, কিন্তু যেহেতু তারেক রহমান একজন রাজনীতিবিদ, সেহেতু তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। তার একটা, তার কাছে তার কর্মীদের একটা প্রত্যাশা থাকে, দেশের মানুষের একটা প্রত্যাশা থাকে। তো সেই জায়গা থেকে তারেক রহমান যে এখনো বাংলাদেশে মায়ের কাছে আসেননি, এবং তিনি তো সব রকমের মামলা থেকে মুক্ত। তিনি তো এখন তার কোনো মাথার উপরে কোনো শাস্তি নেই, তিনি কেন আসতেছেন না, এই প্রশ্ন কিন্তু আমরা না তুললেও মানুষের মুখ বন্ধ রাখা যাবে না, এবং মানুষ এই প্রশ্ন তুলছে। এবং এই প্রশ্নটি, আমি জানি না এখন যদি তাকে, বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং তিনি যদি সিঙ্গাপুরে আসেন, সেটা একটা বিষয় হতে পারে, কিন্তু কেন তারেক রহমান মায়ের এই অসুস্থতায় বাংলাদেশে এখনো এসে পৌঁছাননি, যেখানে মায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এবং আপনারা মিডিয়ায় দেখেছেন, বিএনপির নেতৃবৃন্দও কিন্তু বলছে যে মানে তার লাইফটা এখন খুবই ক্রুশিয়াল, এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আমরা দোয়া করি, সভাপতি তিনি আমাদের একজন জাতীয় নেত্রী, আমরা দোয়া করি, কিন্তু এই যে মেডিকেল টিমের অবহেলা, একজন বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। রাজনৈতিকভাবে আমার যে অবস্থানই হোক, একজন চিকিৎসক হিসেবে আমি আমার চোখের সামনে দেখছি যে মেডিকেল টিমের অবহেলায় কি করে একজন মানুষ আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে সবাই যখন প্রশ্ন করছে তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না, সেই প্রশ্নটিকে আমি গুরুত্বের সাথেই নেই। আমি জানি না তারেক রহমান এটা কিভাবে, অনেকেই কিন্তু নানান কথা বলছেন, বলছেন যে মার এই অবস্থায় যে ছেলে আসে না, তাকে নিয়ে অনেক রকমের আপত্তিকর কথা বলছে। সেই কথাগুলো আমি আপনাদের সামনে স্ক্রিনে আনছি না, বাট দিজ আর ফ্যাক্টস, দিজ আর বিং ডিসকাসড, অ্যান্ড দেখা যাক কি হয়। আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন ম্যাডামের অবস্থা, তাই মনে হলো যে আপনাদের সামনে আমি যতটুকু জানি এবং একজন চিকিৎসক হিসেবেই বলছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। একে বলে বিলকুল হাওয়া টাইট, পুরো হাওয়া টাইট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে হিলারি ক্লিন্টনের সঙ্গে কথা বলার জন্য ডক্টর ইউনূস ফোন করেছিলেন, কিন্তু হিলারি ক্লিন্টন ফোন ধরেননি। কিন্তু পেছনের ব্যাপারটা আমি জানতাম না। গতকালকে একটা, আমি নিউজ চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম, ফক্স টিভিতে হচ্ছিল,
লাইভ হচ্ছিল, হিলারি ক্লিন্টন স্পিক্স অ্যাট অন কাউন্সিল অন ফরেন রিলেশনস। হিলারি ক্লিন্টন বলছেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, এখন তো ভিডিও তো আমার এখানে চলবে না, আর ভিডিও লাগাতেও পারবে না, কারণ এটা ফক্স টিভির নিউজ আছে, এখন আমি কাটতেও জানি না। এখন বোঝা গেল যে কেন হিলারি ক্লিন্টন ফোন ধরেননি। হিলারি ক্লিন্টনকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনাদের তো একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের নামটা বারবার উঠে আসছে এই বাংলাদেশের আপনার সরকার পরিবর্তন নিয়ে, এই রেজিম চেঞ্জের সঙ্গে নাকি আপনার ফাউন্ডেশন নাকি জড়িত, এইটা মানে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন। তখন হিলারি ক্লিন্টন একটা কথা বলেন, দেখুন ফাউন্ডেশন আমাদের আছে, সেই ফাউন্ডেশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগাযোগও আছে, তার অংশীদারিত্ব আছে, কিন্তু এই রেজিম চেঞ্জ যেটা হয়েছে তার সঙ্গে না আমাদের সম্পর্ক আছে, না আমাদের দলের কোনো সম্পর্ক আছে, আর আমেরিকার সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি না। মানে পুরোপুরি আমেরিকা সহ নিজের দলকে নিজেকে পুরো একেবারে সরিয়ে নিলেন। তারপর প্রশ্নকর্তা দ্বিতীয় প্রশ্ন করেন যে এটা শোনা যাচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন তাদের জন্যই তাকে বাইডেন তাকে এখানে এনে তার সাথে ছবি তোলা হয়েছিল, তার সঙ্গে বিশেষ সাক্ষাৎকার ব্যবস্থা করা হয়েছিল। তখন উনি বলেন প্রত্যেকটা রাষ্ট্রনেতার সঙ্গে প্রত্যেক নোবেল জয়ীর অনেক আলাপ থাকে, তিনি অনেক রাষ্ট্রনেতাদের মধ্যে একজন। আমি বলছি না তার সঙ্গে আমার আলাপ নেই, তিনি আমার ফাউন্ডেশনের কেউ নন, এই কথা আমি বলছি না। আমি বলছি তিনি আমাদের ফাউন্ডেশনের লোক, আর তার ফাউন্ডেশনে তার অংশীদারিত্ব রয়েছে, তার ফাউন্ডেশন এখানে কাজকর্ম করে এবং সেই কাজকর্ম আমরা দেখি। কিন্তু এই রেজিম চেঞ্জের ব্যাপারে এবং ডক্টর ইউনূসকে ওখানে বসানো এবং এই সমস্ত আমাদের যে জড়ানো হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা নেই, এবং আমেরিকা আছে বলে সেটাও উনি অস্বীকার করে দেন। মানে ভবিষ্যতে ওর ডেমোক্র্যাটরা যাবে, তো তখন তো ডেমোক্র্যাটের ব্যাপারে তো এই ফুটেজটা তো রয়ে যাবে, তখন ফুটেজটা তো ব্যবহার করা হবে, তখন তার বিরুদ্ধেই ব্যবহার করা হবে। ওই জন্য আগে থেকে নিজেকে সরিয়ে রেখে দিলেন, একেবারে সমস্ত ডক্টর ইউনূস থেকে একেবারে কাঁচি চালিয়ে দিলেন নিজের সম্পর্ককে, নিজেকে এবং হিলারি ক্লিন্টনকে এবং নিজের সংস্থা যেটা ক্লিন্টন ফাউন্ডেশন আছে। তাহলে কি হলো, আমার খবরটা তখন আমি ধরতে পারিনি, কালকে যেটা আমি ধরতে পারলাম যে ব্যাপারটা আসলে এই। ওই জন্য ডক্টর ইউনূস তো পাগলের মতো গিয়েছে যে প্রভু তো ছেড়ে দিয়েছে, ট্রাম্প তো করবে না, কিন্তু ক্লিন্টন আর বাইডেন এরা যদি না করে তাহলে পরে যাবে কোথায়। এখন সত্যি সত্যি দেখা যাচ্ছে যে তার পেছনে কোনো আশীর্বাদের হাত আর নেই। সারা আমেরিকা হাত তুলে নেওয়া মানে বিশ্ব হাত তুলে নেওয়া। এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এলো, ইউরোপিয়ান এলো, তারা যে এসে এত ভালো ভালো কথা বললো, বলে টলে গিয়ে কাউন্সিলের কর্তা ব্যক্তি যিনি আছেন মহিলা, তিনি গিয়ে একটা উল্টো রিপোর্ট দিয়ে দিলেন, দিয়ে একেবারে ইউনূসকে চাপে ফেলে দিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেই রিপোর্টটা একেবারে ইউনূসের গলার ফাঁস হয়ে গেল। এত খাইয়ে দাইয়ে অমুক করে তমুক করে কিছুই হলো না। তা দেশে যিনি এখন আমি শুনছি আমাদের দেশের যে আমেরিকায় যে অ্যাম্বাসেডার আছেন, খবরটা এখনো আমার কাছে কনফার্ম নয়, শুনেছি যে আমাদের যে আমেরিকায় যে রয়েছে রাষ্ট্রদূত রয়েছে, সেই রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে। আর সেটা কি ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে সেটা এখন প্রধানমন্ত্রী মোদিই বলতে পারবেন। তাকে কেন বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এখন যেমন সার্জিও গোরকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে আমেরিকা পাঠিয়েছে, প্রথমে উদ্দেশ্য ছিল অন্য, এখন উদ্দেশ্য পাল্টে গেছে, আর ভারতবর্ষের উদ্দেশ্য তো বরাবর একই রয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন এখন মহা প্যাঁচে, তার হাওয়া তো টাইট হয়ে গেছে। তিনি এখন করেছেন কি, রোজ এখন খলিলকে কাতারে ফোন করছেন, ফোন করে কাতারে বলছেন দেখেন না একটুখানি আপনি যদি শেখ হাসিনাকে একটুখানি ফোন করেন, ফোন করে দেখেন না যদি একটুখানি কিছু হয়, একটু ব্যবস্থা হয়, যদি একটু উনি নরম টরম হন, উনি যদি আমার একটা সেফ এক্সিটের ব্যবস্থা
মোদি সাহেবকে দিয়ে করে বলতে করতে পারেন, তাহলে পরে আমি অনেক নিশ্চিন্ত হতে পারি। কারণ এখন ডক্টর ইউনূসকে পুরো গিলে নিয়েছে জামাত, যেটা খলিলের বক্তব্য, গিলে নিয়েছে জামাত। প্রশাসনের সমস্ত জায়গায় রয়ে গেছে জামাতের লোক। জামাতের লোকের বাইরে কোনো কিছু পাবেন না আপনি। যেখানে যেখানে যত সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে জামাতের লোক। আর তিনি যে আদেশটা দিচ্ছেন, যেখানে সচিব আছে সেই সচিবও জামাতের লোক, ফলে তার আদেশটা ক্যারি আউটই হচ্ছে না। এবার উনি পড়েছেন বিপদে, জামাত যেতেও দেবে না। জামাত শিকন্ডি খাড়া করে রেখে দিয়েছে, শিকন্ডি খাড়া করে রেখে দিয়ে জামাত নিজে থেকে চালাচ্ছে, সরকার চালাচ্ছে। মানে যেটা পাকিস্তানে হয়, সামনে শাহবাজ শরীফের মুখটা রয়েছে, পেছনে পাকিস্তানি আর্মি চালায়। এখানে সামনে মোহাম্মদ ইউনূস রয়েছে, পেছনে করছে কি জামাত চালাচ্ছে। সব দোষ গিয়ে পড়ছে গিয়ে মোহাম্মদ ইউনূসের ঘাড়ে। যত ফাঁসির দড়ি গলায় একটা করে ঝুলছে মোহাম্মদ ইউনূসের গলার মধ্যে। এখন উনি ফেসে গেছেন। আরো একটা ভিডিও আমি করেছিলাম দর্শক, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন আক্রমণের ব্যাপারটা যখন কথা বলা হয়, মানে আলোচনায় ওঠে, সেই সময়তে যেহেতু দেশের প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় শেখ হাসিনাই রয়েছেন প্রধানমন্ত্রী, তাই তার একটা অনুমতি নেওয়ার জন্য আমাদের এখান থেকে গিয়েছিলেন, অজিত দোভাল গিয়েছিলেন। সেই ভিডিওটা আমি করেছিলাম। অজিত দোভাল দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, কথাবার্তা হলো, এটা বলে দিন 15 আগে। সেই সময় অজিত দোভাল ওই অনুমতি চান। তিনি তখন তিনি বলেন হ্যাঁ কিছু কোলাটারাল ড্যামেজ তো হবে, মনে পড়ছে আপনাদের, আমি বলেছিলাম ওটা ভিডিওতে, কিছু কোলাটারাল ড্যামেজ তো হবেই। সেই সময় নাকি তিনি আর একটা বাক্যও বলেছিলেন, যেটা গতকালকে জানতে পারলাম। একটা বাক্য, সেটা হচ্ছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তার মানে এখন আঙুল বেঁকাচ্ছে শেখ হাসিনা, এখন আঙুল বেঁকাচ্ছেন। এখন কতটা টেরা করবেন উনি আঙুল, সবটা খেলাটা কিন্তু শেখ হাসিনা খেলছেন। সামনে মোদিজির মুখ, খেলছেন কিন্তু শেখ হাসিনা আর অজিত দোভাল, জেনে রাখবেন, পুরোটা খেলছেন দুজনে মিলে। আর সামনে রয়েছে নরেন্দ্র মোদীর মুখ। নরেন্দ্র মোদী মুখে কিছু বলছেন না, যা করছেন কিন্তু এই দুজনে আলোচনার ভিত্তিতে করছেন। এই যে লোক লস্কর সাজোয়া বাহিনী এত কিছু দেখছেন না, সব হচ্ছে গিয়ে শেখ হাসিনার অনুমতি অনুসারে কিন্তু হচ্ছে। একটাও কিন্তু ওনার অনুমতি অনুসারে হচ্ছে না এমন কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই, সব কিন্তু ওনার অনুমতিতে আছে। তো এখন এই যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি এত খবর পান কি করে? ভাই, খবর কেউ আপনার কাছে হেঁটে আসবে না, আপনাকে খবরের কাছে পৌঁছাতে হবে। আমরা সাংবাদিকরা কি করি, যা সারা জীবনে আমরা করে এসেছি, এই নেট আসার পরেতে, বিশেষ করে টেলিফোনে যখন আমাদের জিও যখন আমাদের মানে আনলিমিটেড করে দিল, সেই সময়তে আমরা তখন বিদেশি কাগজগুলো, বিদেশি চ্যানেলগুলো আমরা সব সাবস্ক্রাইব করে রেখে দিই। যেখানে কোনো ইম্পর্টেন্ট নিউজ হবে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে। আমাদের অনেকের এক্স হ্যান্ডেল আমাদের সমস্ত ফলো করা আছে, আমাদের তাদের কিছু করলেই আমাদের কাছে চলে আসবে। ট্রাম্প কিছু করলে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় আমার করা রয়েছে, আপনারাও করে রাখুন না। এই যে আপনি যে খবরটা আমার কাছ থেকে পাচ্ছেন, সেই খবরটা কিন্তু একদিন আগে আপনি পেতে পারেন, কিন্তু আপনারা সেটা করবেন না। কিছু না, সাবস্ক্রাইব করে রাখলেই হলো, তার জন্য পয়সা লাগে না। কিছু কিছু কাগজ হয়তো পয়সা লাগে, সেগুলো করবেন না, বাকিগুলো তো করতে পারেন। তো যাই হোক, এখন ডক্টর ইউনূসের এখন হাওয়া টাইট হয়ে গেছে। ডক্টর ইউনূস এখন ভাগতেও পারছেন না, ভাগতে গেলে জামাত চেপে ধরবে। আর ভাগার জন্য বসে রয়েছে আর কে জানেন? সেটা হচ্ছে আর একজন আপনাদের ওই কি বলে, শফিকুর রহমান। শফিকুর রহমান এখন চুপচাপ রয়েছে, সে এখন ভাগার চেষ্টা করছে। সে এখন নানান জায়গায় হাত পা ধরছে, এদিক ওদিক বন্ধু বান্ধবের সঙ্গে, বিদেশি বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করছে যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি একটা চলে যাব ওখানে, কোন রকমের একটা ব্যবস্থা করে দাও। কিন্তু এত বদনাম এদের চারদিকে হয়েছে, এত বদনাম হয়েছে যে এদের কোনো দেশ, কোনো কাগজ, কোনো মিডিয়া
এদের এর ধারে কাছে ঘেসবে না। এ বলেছিল না একবার যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি চাকরি জীবনে ফিরে যাব, তখনই বলেছিলাম আপনাকে চাকরিতে কেউ রাখবে না মশাই। এখন তো শুনি ওপেনলি ডাকে, এই ডাস্টবিন শফিক ওপেনলি নাকি ডাকে, আদালতও নাকি ওপেনলি ডাকছে। তাই যে ক্যাঙ্গারু রায় কোর্টের রায় আছে না, এই দেখুন ক্যাঙ্গারু কোর্টের রায়ে যারা প্রসিকিউটর আছে আর যারা রয়েছে জাজ ফাজ ছিলেন যারা, তাদের অবস্থা কি হয়, তারাও ছাড় পাবেন না। যারা এই ক্যাঙ্গারু কোর্টের অভিনয়টা করেছেন না, তারাও কিন্তু কেউ ছাড় পাবেন না, তারাও কিন্তু জালের মধ্যে পড়ে গেছেন। কারেন্ট জাল আপনাদের আছে না ইলিশ ধরার জন্য, ওই কারেন্ট জালে পড়ে গেছেন। ইউনুস সহ সব কটা কারেন্ট জালে পড়ে গেছেন। আর মনে রাখবেন, সেটা হচ্ছে আননোন ড্রোন, যেমন মায়ানমারে পড়েছিল, এই আননোন ড্রোন হঠাৎ দেখবেন আপনাদের ওখানে দুমদাম আওয়াজ দিতে শুরু করেছে। কে মারছে বুঝতে পারবেন না, আননোন ড্রোন। যেমন একটা পড়েছিল আপনার এয়ারপোর্টে, আননোন ড্রোন পড়বে, কোনোটা সশব্দে কোনোটা নিঃশব্দে। এবার অপেক্ষা করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, মন শক্ত করে রাখুন। ধন্যবাদ।